আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনার মুহূর্তে সবাই নিজেকে সেফ রেখেছো এবং আল্লাহ সবাইকে সুস্থ অবস্থায় রেখেছে। সো আজকে আমি তোমাদের জন্য যেই পার্টটুকু পড়াবো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি কোয়ালিটেটিভ কেমিস্ট্রির যে গুণগত রসায়নের আমাদের যে পরিচিত ওয়ার্ড এখানে আছে অরবিট, সাব অরবিট, অরবিটাল, ইলেকট্রন বিন্যাসের নীতি, তারপর দ্রাব্যতা জিনিসটাতে আসলে অনেকের পেচ লাগে। তারপরে দ্রাব্যতাকে ঘনমাত্রার সাথে অনেকে মিলে ফেলো। তারপর দ্রাব্যতার গুণফল, যেটাকে সলিবিলিটি প্রোডাক্ট ইংরেজিতে বলে, আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফলের জন্য বিভিন্ন ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা কীভাবে সহজে করতে পারি সেই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করব। দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফলের মধ্যে কি মিল আছে বা কি অমিল আছে সেটাও হিসেব করব। তারপর অদক্ষেপের ম্যাথ, এটা সবচেয়ে বেশি জটিল একটা ম্যাথ, যেটা তোমাদের প্রতি বছরই প্রত্যেক বোর্ড পরীক্ষাতে বলো বোর্ড পরীক্ষাতেই বেশি এই কোশ্চেনটা আসে, যে সৃজনশীল কোশ্চেনের লাস্ট কোশ্চেনে দেখবা যে এই অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপ একটা কোশ্চেন দেওয়া থাকে এবং এটা বের করতে তোমাদের ম্যাক্সিমামেরই পেচ লেগে যায় যে অদক্ষেপ কখন হবে কখন হবে না। সো আজকে আমরা এই টপিকগুলো নিয়ে মোটামুটি আজকের এই ক্লাসটাতে আলোচনা করব এবং খুব সহজে খুব সাধারণভাবে আলোচনা হবে, যাতে তুমি এবং তোমার মতো আরও যারা সবাই ক্লাসটা দেখবে তারা খুব সহজে এই জিনিসগুলো সম্পর্কে যাতে আইডিয়া হয়ে যায় এবং তোমাকে যে কেউ জিজ্ঞেস করলে যাতে তুমি একেবারে ডিরেক্টলি বলে দিতে পারো যে এটা এই জিনিসটা এবং আমি আপনাকে এই জিনিসটা দিয়ে বুঝাতে পারবো, এরকম একটা ভাব সবসময় শরীরের ভিতর থাকতে হবে। আজকের পর থেকে এই জিনিসগুলোর উপরে কেমিস্ট্রি সবচেয়ে সহজ, এটা তোমাকে মাথায় আগেই সেট আপ দিতে হবে যে কেমিস্ট্রি কঠিন বলতে কিছু নাই। কেমিস্ট্রি সব কিছু তুমি বুঝে বুঝে যখন পড়বা, সব কিছু নিজ চোখে বা চোখে না পারো কোনো যে ইনস্ট্রুমেন্ট দিয়েও যদি দেখো, যেমন আজকে তোমাদেরকে যখন আমি দ্রাব্যতা বোঝাবো তখন এই জিনিসটা দিয়ে তোমাদেরকে বোঝাবো, তার মানে এটা কিন্তু হাতের নাগালের একটা জিনিস, সেটা দিয়ে যখন তুমি এক্সপেরিমেন্ট বা কোনো কিছু করবা, কোনো কিছু দেখে দেখে মনে রাখবা, তার মানে এই জিনিসগুলা সম্পর্কে তোমার খুব ভালো একটা ধারণা আসবে যে আমি এই জিনিসটার মধ্যে এই এক্সাম্পলটার মধ্যে আমি এই টপিকটা দেখতে পেয়েছি বা এটার মধ্যে এই জিনিসটা আমার ঢুকে গেছে বা খুব সহজে আমি এই জিনিসটা কিপ করতে পারতেছি, মানে মাথায় রাখতে পারতেছি। দেখবা যে মানব মস্তিষ্ক কোনো জিনিস যখন সে চোখে দেখে সে জিনিসটা সবচেয়ে বেশি সে মনে রাখতে পারে। সো তোমাদেরকেও এরকম একটা মাঝে মাঝে কিছু অংশে আমরা এইরকম বাস্তব কিছু এক্সাম্পলে নিয়ে যাব। আচ্ছা, যাই হোক, আমরা এখন শুরু করব প্রথমে যেই অরবিট, সাব অরবিট এবং অরবিটাল জিনিসটা কি। তোমাদের খেয়াল করো, বইতে অরবিট সম্পর্কে লেখা আছে, আবার অরবিটাল সম্পর্কেও লেখা আছে। অরবিটাল জিনিসটা যদি আমি কাউকে জিজ্ঞেস করি, সে ফার্স্টেই অরবিটাল বলে দেয় যে ভাইয়া নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়া যায় তাকে বা ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা সর্বোচ্চ, তাকে অরবিটাল বলে। কিন্তু আমরা এক্স্যাক্টলি আজকে দেখব যে অরবিটাল আসলে কোনগুলা, অরবিট কোনগুলা এবং সাব অরবিট কোনগুলা। আর ফার্স্টে কিছু কিওয়ার্ড খেয়াল করো, এখানে কিওয়ার্ড লেখা আছে, যেমন দ্রাব্যতা। আমরা যখন দ্রাব্যতা নিয়ে আলোচনায় যাব তার আগেও দ্রাব্যতার দয়ের নিচে রফলা দিয়ে, এটা দিয়ে আমরা বুঝতে পারছি দ্রবীভূত হওয়ার ক্ষমতা, মানে তার মধ্যে কোনো কিছু ঢুকবে বা কোনো কিছু দ্রবীভূত হবে, কোনো কিছু সেটার মধ্যে কী হয়ে যাবে, মিক্সড হয়ে একটা সলিউশন তৈরি করবে। তারপর দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা থেকে আমরা দেখেছি দ্রবীভূত, তার মানে দ্রবীভূত। আর গুণফল দিয়ে কি, আমরা গুণফল দিয়ে গুণ বুঝি, দুইটা জিনিসকে গুণ করা বা তিনটা জিনিসকে গুণ করা গুণফল বুঝি। তাহলে কিসের গুণফল হবে, আয়নের গুণফল, এটা আমরা আস্তে আস্তে দেখব। এখন জাস্ট একটু প্রথমে বলে দিচ্ছি যে কী কী কিওয়ার্ড আমরা এখানে ইউজ করব এবং অর্থগুলা কি। দেখো, আয়নিক গুণফল, তার মানে এখানে আয়ন আছে, ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন যখন যাদের মধ্যে পাবো তাদের এইখানে কি গুণফল দিয়ে আমরা কি বুঝবো, গুণ বুঝবো, তার মানে আয়ন দ্বয়ের গুণফল, এটাও দেখবো। অদক্ষেপ দেখব, অদক্ষেপ আমরা যখন দ্রাব্যতা পড়া শুরু করব তখনই আমরা তিন ধরনের দ্রবণ নিয়ে আলোচনা করব তোমাদের সুবিধার জন্য। একটা সম্পৃক্ত দ্রবণ, একটা অতিপৃক্ত দ্রবণ, আর একটা অসম্পৃক্ত দ্রবণ। সেখানে অতিপৃক্ত যে দ্রবণটা থাকবে সেই দ্রবণটারই শুধুমাত্র অদক্ষেপ সৃষ্টি হবে বা অদক্ষেপ পড়বে, সেই ঘটনাটা আমরা পর্যবেক্ষণ করব। আচ্ছা, তারপর স্পেশাল ওয়ার্ডে খেয়াল করো, দ্রাব্যতার জন্য আমরা বের করব
দ্রাব্যতার গুণফল, আর মোলার ঘনমাত্রার জন্য বের করবো আয়নিক গুণফল। তো এখনই হয়তো অনেকের মাথা ঘুরতেছে, ভাইয়া আসলে এই জিনিসগুলো কি? তাহলে আমরা যখন আলোচনায় ঢুকবো তখন দেখবা যে হচ্ছে কেন কোনটার জন্য আমরা দ্রাব্যতার গুণফল বের করছি আর কিসের জন্য মোলার ঘনমাত্রার গুণফল দিয়ে আয়নিক গুণফল বের করছি। সো কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের অরবিট, সাব অরবিট এবং অরবিটাল নিয়ে আলোচনায়। তুমি মনে করো সাপোজ হচ্ছে তুমি কি করো, তুমি হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই দৌড় শিখি, হাঁটা শিখি, দৌড় শিখি। সো তুমি চিন্তা করলা তুমি একটা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শর্ত হচ্ছে তোমাকে 1500 মিটার যেই রিলে দৌড়টা আছে সেই দৌড়ে অংশগ্রহণ করতে হবে। এখন তুমি কি করলা, যে চিন্তা করলা যে 1500 মিটার দৌড় এটা কি সম্ভব আমার দ্বারা? তুমি শেষ পর্যন্ত যে চিন্তা করলা যে হচ্ছে আমি এটা পারবো না করতে, কিন্তু তোমার অন্য যেই বন্ধুরা আছে সেই বন্ধুরা কি করলো যে হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারা হচ্ছে নাম দিয়ে দিল। তো যখন যে প্রতিযোগিতার দিন আসছে তুমি চিন্তা করলে প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করলাম না, মাঠে যাই, মাঠে গিয়ে হচ্ছে আমার বন্ধুরা যে এই প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করতেছে সেই জিনিসটা আমি একটু ভালো করে দেখি যে হচ্ছে কি হয়, যে আমি কেন পারলাম না। তো তুমি কি করলা, তুমি হচ্ছে মাঠের মাঝখানে, ঠিক মাঝখানে, যেমন হচ্ছে একটা পরমাণুর ঠিক মাঝখানে যেমন ইলেকট্রন থাকে, ঠিক সেই মাঝখানটাতে তুমি গিয়ে দাঁড়ালা এবং হচ্ছে দাঁড়ায় ভাবলা যে হচ্ছে তোমার বন্ধুরা তোমার চারপাশে যেভাবে ঘুরতেছে সেই জিনিসটা পর্যবেক্ষণ করবা। সো চলো আমরা এই জিনিসটা কনসেপ্টটা থেকে অরবিট জিনিসটাকে নিয়ে আসি। একটু খেয়াল করো, এই হচ্ছে আমার একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে? তো এই বৃত্তাকার মাঠে তুমি এখানে হচ্ছে তুমি যেটাকে আমি পরমাণুর কেন্দ্রে যে জিনিসটা অবস্থান করে বা হচ্ছে মাঠের কেন্দ্রে তুমি আছো আর পরমাণুর কেন্দ্রে আছে কিন্তু নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াস তোমাকে আমি নিউক্লিয়াস বানিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘুরতে থাকে, যে কতগুলা কক্ষপথে আমরা দেখি হচ্ছে কি ঘুরে, কতগুলা পাতে বা রাস্তায় ঘুরে হচ্ছে ইলেকট্রন, যেখানে হচ্ছে ইলেকট্রন কোনো সময় স্থির অবস্থায় থাকে না, সে সব সময় কি ফ্রিলি মুভ করতে থাকে, ইলেকট্রন মুভ করতে থাকে, এটা আমরা জানি। সো এই যে কি বললাম আমরা বোর প্রদত্ত অনুসারে বোর, তাহলে আমরা লিখব যে বোর মতবাদ অনুসারে, কারণ আমরা জানি যে হচ্ছে রাদারফোর্ড 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কারের যে কনসেপ্টটা দিয়েছিল সেটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার যে পরমাণুর মডেল দিয়েছিল সেই পরমাণুর মডেলে সেই প্রথম অরবিট সম্পর্কে ধারণা দিয়েছিল। তো হচ্ছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা কি বলবো, বোর পরমাণু মতবাদ অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে পথে ঘুরে তাকে আমরা বলবো হচ্ছে অরবিট, এবং সেটাই হচ্ছে কি অরবিট। তাহলে এইখানে চিন্তা করো তোমার একটা ফ্রেন্ড এই অরবিটে ঘোরাঘুরি করতেছে বা হচ্ছে এই কক্ষপথে সে কী করতেছে, মুভমেন্ট করতেছে, যেমন হচ্ছে ইলেকট্রনটার মতো। আরও যদি আমরা কক্ষপথ ড্র করি তাহলে এই যে হচ্ছে এটা আরেকটা শক্তি স্তর আমরা দিলাম, এই হচ্ছে আরেকটা শক্তি স্তর, আমি হচ্ছে এখানে 4টা শক্তি স্তর দিলাম টোটালি, এবং ধরো হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে আসলে, আচ্ছা সমস্যা নেই, রাউন্ড সার্কেল হবে, কারণ আমরা জানবো একটু পরে যে অরবিট হচ্ছে সবসময় কি বৃত্তাকার হয় বা হচ্ছে সর্পিল আকার যে ওয়ার্ডটা ইউজ করি আমরা সেটার মতো হয় অথবা বৃত্তাকার হয়। তো এখানে খেয়াল করো তোমাদের সুবিধার্থে এখানে দেখো আমি হচ্ছে এটার মধ্যেও একটা ইলেকট্রন দিব, এটার মধ্যেও একটা ইলেকট্রন দিলাম, এটার মধ্যেও একটা ইলেকট্রন দিয়ে দিলাম। সো আমরা শিখলাম কি যে এতগুলা যে এই যে বৃত্তাকারের বাইরে যে অংশগুলা রাউন্ড আকারে ঘুরতেছে বা হচ্ছে তোমার বন্ধুরা যেই একজন এক একটা ট্র্যাকে যে ঘুরতেছে সেই ট্র্যাকগুলোকে এক একটা আমরা অরবিট বলবো। অর্থাৎ বোর পরমাণু মতবাদ অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে জিনিসটা প্রতিনিয়ত ঘূর্ণায়মান বা আবর্তনরত অবস্থায় থাকে তাকে আমরা বলবো হচ্ছে অরবিট। এবার খেয়াল করো এই যে অরবিট, আমি যদি এটাকে আমরা কি বলবো, যে প্রথম আমরা বলবো হচ্ছে n = অরবিট কি সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়, অরবিটকে মনে রাখতে হবে যে কোয়ান্টাম নাম্বারের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সেই n দ্বারা অরবিটকে বোঝানো হয়। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমরা কি বলবো, n = 1 প্রথম শক্তি স্তর বা হচ্ছে অরবিটের অনেকগুলো নাম সবাই জানি, যে হচ্ছে অরবিটকে কি বলা হয়, শেল বলা হয়, শেল SHELL শেল, তারপর আরও বলা যায় শক্তি স্তর
শক্তিস্তর, আরেকটা কি বলা যায়, আরেকটা হচ্ছে কক্ষপথ। তো অরবিটের অনেকগুলো নাম আমরা আসলে এখানে দেখলাম। সো হচ্ছে প্রথম শক্তি স্তরকে n = 1, দ্বিতীয় শক্তি স্তরকে যদি আমি n = 2, তৃতীয় শক্তি স্তরকে যদি n = 3 লিখি, তৃতীয় শক্তি স্তর হচ্ছে n = 3, চতুর্থ শক্তি স্তরকে আমি বলবো n = 4। এখন এগুলাকে আমরা, এই শেলগুলাকে আমরা এক একটা, বা শক্তি স্তর বা কক্ষপথগুলাকে আমরা এক একটা নাম দিব। সে নামগুলা কি কি, প্রথমে যদি আমি দেই কে শেল, ফার্স্ট হচ্ছে কে শেল, তারপর হচ্ছে এল শেল, তারপর দিব হচ্ছে এম শেল। এগুলোকে এক একটা শেল নামে, এই নামগুলোতে অভিহিত করা যায় যে চতুর্থ শেলকে বলা হয় এন শেল, তৃতীয় শেলকে বলা হয় এম শেল, দ্বিতীয় শক্তি স্তরটাকে বলা হয় এল শেল বা এল শক্তি স্তর, প্রথম যে শক্তি স্তরটা আছে সেটাকে আমি কে শেল বলতে পারি। সো এই হচ্ছে আমাদের অরবিট। এবার এটা থেকে আমরা যাব হচ্ছে সাব অরবিট। সাব অরবিটে, তো তোমরা সাব অরবিট জিনিসটা কি আসলে একটু খেয়াল করো। এখন যদি কিছু রাস্তা বা হচ্ছে তোমার যে এই যে বন্ধুরা যেই ট্র্যাকে ঘোরাঘুরি করছে, সেই ট্র্যাকটাকে যদি আমি হচ্ছে কি করে দেই, কিছু অংশে বিভক্ত করে দেই, কিছু অংশে বিভক্ত করে দিলে সেখানে কি ঘটনা ঘটবে, সেখানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি হবে। তার মানে তুমি কি বুঝে গেলা যে অরবিট যে কিছু অংশে বিভক্ত হয় তাকে সাব অরবিট বলে। তার মানে অরবিটের বিভক্ত, অরবিট কিছু অংশে বিভক্ত হলে তাকে সাব অরবিট বলে। কিছু অংশে বিভক্ত হয়, কিছু অংশে বিভক্ত হয় তাকে সাব অরবিট বলে। সাব অরবিট বা হচ্ছে উপশক্তি স্তর, যেটাকে আমরা উপশক্তি স্তর বলি, এইটা হচ্ছে উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর কোনগুলা, উপশক্তি স্তর কোনগুলা হয় সেগুলো আমরা একটু দেখি চলো। এই চিত্রের মধ্যেই যদি আমরা উপশক্তি স্তর দেখি, যেমন n = যখন 1 লিখেছি আমরা, তখন ছিল কে শেল। তো এটার জন্য আমরা এখানে হচ্ছে s লিখলাম, এটার জন্য হচ্ছে s উপশক্তি স্তর, s উপশক্তি স্তর। n = যখন 2, তখন সেখানে আসবে একটা s আর একটা হচ্ছে p, SP উপশক্তি স্তর। তারপর হচ্ছে n = যখন 3, তখন সেখানে আসবে একটা s, একটা p এবং একটা d উপশক্তি স্তর। এখন n = 4 যখন, তখন তার মধ্যে হচ্ছে কয়টা উপশক্তি স্তর আসবে, 4টা উপশক্তি স্তর, s, p, d এবং হচ্ছে f। তার মানে তুমি এখানে কি শিখতে পারলা, এখানে যে জিনিসটা নতুন শিখলা যে হচ্ছে SPDF, SPDF হচ্ছে উপশক্তি স্তর, FPDF হচ্ছে এক একটা উপশক্তি স্তর, নট অরবিটাল, এটা মনে রাখতে হবে, উপশক্তি স্তর, এগুলা নট অরবিটাল। সো এখন আমরা দেখব যে ভাইয়া আসলে এখন কথা হচ্ছে অরবিটাল জিনিসগুলা কোনগুলো, তাহলে অরবিটাল কোনগুলা সেই জিনিসটা এখন আমাদের দেখার বাকি। সো চলো অরবিটাল, আমরা যদি এখানে অরবিটাল লিখি, অরবিটাল, অরবিটাল খেয়াল করো, এই যে আমরা সাব অরবিটগুলা পেলাম, দেখো প্রত্যেকটা সাব অরবিট এক একটা শক্তি স্তরের মাঝখানে, যেমন SP, এরপরের সাব অরবিট কোনগুলা, SPD, যেটা কিনা তৃতীয় শক্তি স্তরে। তার মানে SP আর SPD এই অঞ্চলটার মাঝখানে কিন্তু একটা স্পেস আছে। তার মানে আমি ওই স্পেসটাকে বলবো হচ্ছে, ওই স্পেসটাতে যে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা বা হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা যখন সর্বোচ্চ, তখন তাকে আমরা বলবো হচ্ছে অরবিটাল। সো এই জিনিসটা একটু খেয়াল করো, তাহলে কি দাঁড়াচ্ছে, উপশক্তি স্তরের যে অঞ্চলে, উপশক্তি স্তরের যে অঞ্চলে, যে অঞ্চলে, উপশক্তি স্তরের যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বোচ্চ, তাকে আমরা বলবো হচ্ছে অরবিটাল, সর্বোচ্চ তাকে অরবিটাল বলে। তার মানে তুমি আজকে থেকে
কখনোই এই জিনিসটা বলবা না যে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্যতা সর্বোচ্চ তাকে অরবিটাল বলে। আজকে থেকে আমরা যেটা শিখলাম, আমরা যেটা বলবো সেটা হচ্ছে উপশক্তি স্তরের যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বা হচ্ছে সম্ভাব্যতা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, তাকে আমরা অরবিটাল বলবো। তাহলে এই অরবিটাল কোনগুলা? যদি এসপিডিএফ একটা উপশক্তি স্তর হয়, তাহলে অরবিটাল কোন জিনিসগুলো একটু খেয়াল করো। সো অরবিটাল হচ্ছে কারা কারা, যেমন হচ্ছে এই এস, আবার কিছু এই এস পি এবং হচ্ছে এই এস পি ডি। সো এখানে খেয়াল করো, তাহলে অরবিটাল জিনিসটা কারা, অরবিটাল কারা কারা আছে। যেমন আমরা এস এর অরবিটাল একটি, এস এর অরবিটাল, আচ্ছা আমরা একটু উপরে লিখি, এস এর অরবিটাল একটি, এস এর অরবিটাল কয়টি? অরবিটাল হচ্ছে একটি, সেটাকে আমরা 1s লিখে ফেললাম, 1s, ঠিক আছে, 1s। আবার এটাকে তোমরা শুধু s দিয়েও লিখে রাখতে পারো। পি এর অরবিটাল হচ্ছে আমরা জানি কয়টা আছে, 3টা। তার মানে আমরা এইভাবেই বলবো যে পি উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে 3টা। তার মানে হচ্ছে এখানে অরবিটাল তিনটি কি হইতে পারে, যেহেতু হচ্ছে এস পি এবং আচ্ছা পি এর অরবিটাল হচ্ছে 3টি, এখানে পি এর 3টা অরবিটাল কি আছে, তাহলে পি এর জন্য আমরা জানি যে ম্যাক্সিমামই জানি যে হচ্ছে পি এক্স, পি ওয়াই আর হচ্ছে পি জেড। সো পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড দেয়ার আর হচ্ছে কি একটা অরবিটাল, এবং হচ্ছে ডি এর জন্য অরবিটাল। আমরা ডি এর অরবিটাল কয়টা শিখবো? 5টা। ডি এর অরবিটাল হচ্ছে 5টা। কি একটু খেয়াল করো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স, তারপর হচ্ছে ডি জেড স্কোয়ার, আর একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো ডি এর জন্য আমাদের 5টা। আর এফ যদি বলতে যাই, এফ এর জিনিসটা আমাদের এত এটা হায়ার লেভেলের, যে এফ এর অরবিটালগুলো আছে হচ্ছে কয়টা? 7টা। আমরা অলরেডি জানি, তাও জেনে রাখি যে এফ এর জন্য অরবিটাল হচ্ছে 7টা। কোন 7টা আমার জানার দরকার নেই, আমার জাস্ট এই 3টা পর্যন্তই কাজে লাগতে পারে। সো এখন আমরা দেখব যে এই অরবিটালগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। তোমরা লিখে ফেলো খাতায় যে হচ্ছে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন যদি এরকমভাবে থাকে, আরেকটা ইলেকট্রন এরকমভাবে থাকে, বিপরীতমুখী স্পিন হয়ে অবস্থান করে, এটাকে বলা হয় স্পিন। তার মানে ঘূর্ণন আর কি। স্পিন মানে হচ্ছে ঘূর্ণন, যে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এই জিনিসটা। সো হচ্ছে এই হচ্ছে ঘূর্ণনের দিক। তো বিপরীতমুখী স্পিন হয়ে একটা অরবিটালে 2টা ইলেকট্রন সর্বোচ্চ পরিমাণে অবস্থান করতে পারে। সো এই হচ্ছে আমাদের এই 7টা অরবিটালের জন্য। তাহলে কয়টা ইলেকট্রন পাবো আমরা? 7টা অরবিটালের জন্য আমরা পাবো হচ্ছে 14টা ইলেকট্রন, যার দরুন হচ্ছে এফ এর পাওয়ার 14 পর্যন্ত হয়, সর্বোচ্চ এফ এর উপরে 14টা পর্যন্ত ইলেকট্রন হয়। তারপর যদি আমি ডিতে যাই, ডি এর জন্য কয়টা পাবো? ডি এর জন্য হচ্ছে D5। তার মানে হচ্ছে প্রত্যেকটাতে যদি তুমি 5টা করে দিয়ে দাও, তার মানে হচ্ছে 5 দুগুণে 10টা ইলেকট্রন। ডিতে হচ্ছে আমার যাবে 10টা ইলেকট্রন। তারপর হচ্ছে পিতে যদি যাও, পিতে হচ্ছে আমার কয়টা ইলেকট্রন হবে? পি 3 দুগুণে 6টা, পি এর জন্য 6টা। এস এ যেহেতু একটা, তার মানে হচ্ছে এস এর জন্য পাওয়ার হবে সর্বোচ্চ 2। যার দরুন আমি যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তখন সেক্ষেত্রে এস এর ক্ষেত্রে 2টাই দেই হাইয়েস্ট, পি এর জন্য হাইয়েস্ট হলে আমরা 6টা দিতে পারি, ডি এর জন্য 10টা দিই, এফ এর জন্য হচ্ছে 14টা পর্যন্ত আমরা দিয়ে থাকি। সো এই হচ্ছে অরবিটাল এবং হচ্ছে সাব অরবিট আসলে কোন জিনিসটা, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখলাম যে হচ্ছে কিভাবে এই জিনিসটা তুমি সহজে মনে রাখতে পারবা। সো এখন আমরা চলে যাব দ্রাব্যতা। তো যারা এই মজা করে ডেমনস্ট্রেট করে প্রত্যেকটা বায়োলজির কঠিন টপিককে গল্পের ছলে টেকনিক দিয়ে কিওয়ার্ডকে বুঝে বুঝে শিখতে চাও, তাদের জন্য আমাদের রিউন ক্লাসের পক্ষ থেকে দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্স। এই কোর্সটাতে হচ্ছে আমি নিজে প্রত্যেকটা ক্লাস নিব, এবং সেখানে হচ্ছে আমি বোটানি এবং জুলজির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে পড়াবো, যাতে তোমার এইচএসসি বোর্ড এক্সাম এবং অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা টপিক তোমার কভার হয়ে যায়। সেখানে এক্সাম থাকছে, পিডিএফ নোট থাকছে, আমার নিজের বানানো হ্যান্ড নোটগুলো তুমি সেখানে পেয়ে যাবা, অনেকগুলো ইনফোগ্রাফ তুমি সেখানে পেয়ে যাবা, যাতে তোমার পড়াটা অনেক সুন্দর করে গুছানো হয়ে যায়।
যায়। আর নোটগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে তোমার প্রিপারেশনটাকে 100% করার জন্য। সেখানে থাকবে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার জন্য, সেখানে এক্সট্রা পিডিএফ তোমার জন্য থাকবে, মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস যেখান থেকে তুমি বুঝতে পারবা বই ঠিক কোন জায়গা থেকে বায়োলজির প্রশ্নগুলো এসে থাকে, এবং বায়োলজির দাগানো বইয়ের যে অংশটা তোমরা সবসময় চাও সেটাও সেখানে ইনক্লুডেড করা হয়েছে। সো বায়োলজি নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, বায়োলজি নিয়ে যদি তোমার স্ট্রাগল করতে হয়, আর টেনশনের কোনো কারণ নেই। তুমি জাস্ট আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও, সেখানে সব কিছু সুন্দর করে গুছানো আছে, লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, এবং সেখানে আমাদের জুম ইন্টারেক্টিভ ক্লাস থাকছে। তারপর যতগুলো ফিচার একটা স্টুডেন্টকে প্রোভাইড করা সম্ভব সব কিছু প্রোভাইড করা হচ্ছে তোমার জন্য। সো আর দেরি না করে জয়েন হয়ে যেতে পারো আমাদের এই দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্সে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে অথবা ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সটাতে। দেখা হবে কোর্সে। সো আমরা এখন শুরু করব আমাদের পরবর্তী যে টপিক আছে দ্রাব্যতা। সো দ্রাব্যতা সম্পর্কে আমরা জানবো যে হচ্ছে দ্রাব্যতা জিনিসটা কি, তারপর আমাদের পরবর্তীতে আসবে দ্রাব্যতা গুণফল, তারপর আসবে আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল এবং হচ্ছে আয়নিক গুণফল কীভাবে সহজে আমরা করতে পারি, তারপর হচ্ছে দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফলের কি মিল অমিল আছে, এবং সর্বশেষ আমরা জানবো কেন একটা দ্রবণ থেকে দ্রবণের তলানিতে অদক্ষেপ পড়ে। আমরা যখন ল্যাবরেটরিতে বিভিন্ন কাজ করি তখন দেখা যায় যে এই ঘটনাটা ঘটে। আমরা কিন্তু যখন কোনো আয়ন শনাক্তকরণ করি, যেমন হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করব, প্লাস হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ করব, সেক্ষেত্রে আমার দেখা যায় যে যখন তলানি পড়ে, মানে এক একটা বর্ণালী দিয়ে অদক্ষেপটা পড়ে, তখনই আমি বুঝতে পারি এখানে সোডিয়াম প্লাস আছে অথবা ক্যালসিয়াম 2+ আয়ন উপস্থিত আছে। সো এই দ্রাব্যতা এইটা কেন হয়, ঘটনাটা কখন ঘটে? ঘটনাটা ঘটে যখন হচ্ছে আমার আয়নিক গুণফল কি হয়, দ্রাব্যতা গুণফল থেকে যখন এক্সিড হয়ে যায় তখনই এই ঘটনাটা ঘটে এবং তখনই অদক্ষেপটা পড়ে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। সো প্রথমেই চলো হচ্ছে দ্রাব্যতা জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো দ্রাব্যতা, তোমরা জানো দ্রাব্যতার ইংরেজি টার্ম হচ্ছে সলিবিলিটি, দ্রাব্যকে গ্যাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথমে আমি যদি একটা এখানে 3টা বিকার ড্র করব, 3টা বিকারেই আমি দ্রাবক হিসেবে পানি নিয়ে নিলাম, দ্রাবক হিসেবে পানি। তাহলে H2O, এখানেও হচ্ছে পানি নিলাম H2O। তোমরা কিন্তু নর্মালি একটা জিনিস জানো যে হচ্ছে দ্রবণ, একটা সলিউশন কিভাবে তৈরি হয়। একটা সলিউশনে আমরা জানি একটা সলিউশনে কিসের মিক্সচার থাকে, একটা হচ্ছে দ্রবর মিক্সচার, দ্রব প্লাস হচ্ছে দ্রাবক, এই দুইটা জিনিসের মিক্সচারে কিন্তু একটা সলিউশন তৈরি হয়। সো এই সলিউশনের মধ্যে আমরা এই সলিউশনকে ডিপেন্ড করে, অর্থাৎ এই দ্রবণের উপর ভিত্তি করে আমরা এই দ্রবণটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত ইংরেজি টার্ম হচ্ছে স্যাচুরেটেড, অসম্পৃক্ত টার্ম ইংরেজি টার্ম হচ্ছে আনস্যাচুরেটেড। আর এখানে সম্পৃক্ত, অসম্পৃক্ত আর হচ্ছে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে। তাহলে কখন সম্পৃক্ত দ্রবণ হবে, কখন অসম্পৃক্ত দ্রবণ হবে, কখন অতিপৃক্ত দ্রবণ হবে, একটু খেয়াল করো। যদি এই পানি যে দ্রাবকটা আমরা নিয়েছি, এই দ্রাবকটার মধ্যে আমি যদি এখানে ধরো একটা চিনির শরবত বানাবো, এখানে আমি চিনি দিলাম হচ্ছে, আমার দরকার এই চার চা চামচ চিনি, 4 চা চামচ চিনি দিলে অর্থাৎ এখানে কি হয়ে যাচ্ছে, একটা সুন্দর সলিউশন তৈরি হচ্ছে, চিনির শরবত তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু দেখে গেছে আমি চিনি দিলাম হচ্ছে 3 চা চামচ, 3 চামচ চিনি দিলাম। তো 3 চামচ চিনি দেওয়ার ফলে এখানে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটছে কি, এখানে চিনিটা কিন্তু আরও, অর্থাৎ এই পানিটা আরও তোমার এক্সট্রা পরিমাণে চিনি সে নিতে পারবে। সো এই যে এক্সট্রা পরিমাণ নিতে পারতেছে, বাট আমরা কিন্তু এক্সট্রা পরিমাণ চিনি এখানে দিচ্ছি না। সো যার ধরুন 4 চামচের জায়গায় দিচ্ছি 3 চামচ, এই ঘটনাটা হচ্ছে, এবং যেই সলিউশনটা তৈরি হবে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। তারপর খেয়াল করো, এই পানির এই বিকারটাতে যদি আমরা 4 চামচ চিনি দেই, যেখানে আমরা জানি হচ্ছে 4 চামচ চিনি এই পানিটা দ্রবীভূত করতে পারতেছে, তো আমরা যদি এখানে 4 চামচ চিনি দিয়ে দেই,
তাহলে ঘটনাটা কি ঘটবে, একেবারে লেভেল হয়ে গেল, অর্থাৎ শরবত হয়ে গেল এবং হচ্ছে পানিটা কি ততটাই মিষ্টি হলো যতটুকু আমরা চেয়েছিলাম। তার মানে হচ্ছে এখানে কি ঘটলো, এখানে যে সলিউশনটা তৈরি হলো সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর এই পানিটাতে চিন্তা করো এবার আমরা কি করলাম, যে 4 চামচ চিনি না দিয়ে 4 চামচ দিলাম না, 3 চামচও দিলাম না, আমরা ভাবলাম যে 6 চামচ চিনি দিয়ে এখানে কি ঘটে আসলে সেটা একটু দেখি। যখন আমি 6 চামচ চিনি দিলাম, এখানে যখন 6 চামচ চিনি দেওয়া হলো, তখন যে সলিউশনটা তৈরি হলো সেই সলিউশনটাতে দেখা গেল যে হচ্ছে পাত্রের তলদেশে ঠিক এইভাবে কিছু চিনির দানা পড়ে আছে। তাহলে এই যে চিনির দানা পড়ে আছে এবং যে মিক্সচারটা তৈরি হলো সেটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ থেকেই আমাদের কি সৃষ্টি হয়, অতিপৃক্ত দ্রবণ থেকে আসে অধঃক্ষেপ। তাহলে আমরা দ্রবণ চিনলাম, কোনটা সম্পৃক্ত দ্রবণ, কোনটা অসম্পৃক্ত দ্রবণ, আর কোনটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। সো এখন আমরা শুরু করব যেটা হচ্ছে দ্রাব্যতা। খেয়াল করো দ্রাব্যতা কোন ক্ষেত্রে হবে, এবং তাহলে আমি এখানে চামচগুলা কেটে দিলাম, ধরো হচ্ছে চিনি আমি মিক্সড করব এই পানিগুলাতে। তাহলে প্রথমে চিন্তা করি যে এখানে পানি আছে এই প্রথম বিকারটাতে 100 গ্রাম। আমি চিন্তা করে নিলাম যে পানি আছে 100 গ্রাম, এবং সেই 100 গ্রামের মধ্যে আমার যে 3 চামচ দিয়েছিলাম সেটার পরিমাণ ধরো হচ্ছে 10 গ্রাম। তাহলে এখানে আছে 10 গ্রাম চিনি আমি দিয়ে দিলাম। তার মানে এখানে কি বুঝলাম, যে হচ্ছে কোনো একটা দ্রাবকে 100 গ্রাম বলো, কোনো একটা 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হতে পারে তাকে আমরা বলবো হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয় তাকে আমরা বলবো ওই দ্রবের জন্য দ্রাব্যতা। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 30 বলতে কি বোঝায়, 30 বলতে কি বোঝায়, তুমি এখানে খেয়াল করো 30-এর সাথে কিন্তু আমি তোমাকে কোনো একক দিইনি। তার মানে বুঝতে পারতেছো তার কোনো একক নাই, অর্থাৎ গ্রাম বাই গ্রাম হয়ে গেছে কাটাকাটি। তার মানে হচ্ছে এই সমীকরণটাতে আমরা যদি একক লিখতে চাই, কিসের একক, দ্রাব্যতার একক, এখানে হচ্ছে দ্রাব্যতার কোনো একক নাই। এবার চলে আসি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। আমি বলছি যে 30 বলতে তুমি কি বুঝো, তার মানে তুমি কি বুঝলা, যে 100 গ্রাম পানি যদি দ্রাবকটাকে আমরা কল্পনা করি, 100 গ্রাম ওই দ্রাবকে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে হচ্ছে 30 গ্রাম, এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে, সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে হচ্ছে 30 গ্রাম। তার মানে আমি বুঝলাম যে 100 গ্রাম পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা দ্রবীভূত হতে পারে 30 গ্রাম, এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কি দ্রাব্যতা 30। তো এই হচ্ছে গ্রাম এককে আমরা একটা ডেফিনেশন দিয়ে দিলাম। এবার চলো লিটার একক দিয়ে আমরা একটা ডেফিনেশন দিই। তাহলে আমি ধরলাম এখানে 1 লিটার, তাহলে এই সলিউশনটা পুরোটাই হচ্ছে সম্পৃক্ত এখানে দ্রবণটা হচ্ছে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা বলবো 1 লিটার, এখানে চিনি দিয়ে দিলাম হচ্ছে ধরো কত, 10 গ্রাম, এখানেও আমরা দিলাম 10 গ্রাম চিনি। তো 10 গ্রাম চিনি যখন মিক্সড করলাম তখন আমরা এটাকে কি বলতে পারি, এটাকে লিখতে পারি যে হচ্ছে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যত গ্রাম, 1 লিটার দ্রবণে যত গ্রাম সোডিয়াম ক্লোরাইড, যদি কল্পনা করি সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো লবণ, চিনি যে কোনো লবণ হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, আরও যে লবণ আছে সেগুলো তোমার এখানে নিয়ে কাজ করতে পারো। তাহলে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব, আমরা এখানে দ্রব লিখে দিই, দ্রবীভূত হয়। তাহলে এটা কি তার আরেকটা কি, এটা হচ্ছে দ্রাব্যতা আরেকটা একক। কারণ আমরা দ্রাব্যতা শব্দটার মিনিংই জানি কি, এই দ্রাব্যতা শব্দটার মিনিংই জানি দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দ্রাব্যতা মানে হচ্ছে আমরা কি লিখবো, এখানে হচ্ছে ফার্স্টেই লেখা ছিল এই চ্যাপ্টার, এই ফার্স্টে যখন বোর্ডে লেখা ছিল তোমরা খেয়াল করবা যে হচ্ছে দ্রাব্যতা দিয়ে লেখা ছিল, ভিডিওর ফার্স্টের দিকে দেখবা যে দ্রাব্যতা দিয়ে লেখা ছিল দ্রবীভূত হওয়ার ক্ষমতা, তারপর হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। আয়নিক গুণফল দিয়ে কি বোঝায়, দ্রবীভূত হওয়ার ক্ষমতা আয়নিক গুণফল দিয়ে কি বোঝায়, দ্রাব্যতা গুণফল দিয়ে কি বোঝায়, এগুলো হচ্ছে লেখা আছে।
তো তারপর আমি আবার একটু লিখলাম যে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, মানে হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি কতটুকু নিতে পারতেছে একটা দ্রাবক, সেই জিনিসটাই হচ্ছে আমার আলটিমেটলি দ্রাব্যতা। সো এখানে তিনটা ভাবে ডেফিনেশন দেওয়া যায়। আমরা একটা গ্রাম এককে দিলাম, একটা হচ্ছে লিটার এককে দিলাম। এখানে তাহলে এককটা কি হবে? একক অবশ্যই আছে, তুমি লিটারে দ্রবীভূত করছো কি গ্রাম, তার মানে হচ্ছে গ্রাম পার লিটার, তার এককটা হবে গ্রাম পার লিটার। এখানে খেয়াল করো, আমরা এখানে দিলাম হচ্ছে 0.1 মোল, 0.1 মোল। আর এখানে দ্রাবকটা আছে হচ্ছে ধরো 1 লিটার, তার সরি দ্রাবক হয় না আসলে, এখানে হচ্ছে সলিউশন, এটাতেও সলিউশন দ্রবণ। তার মানে হচ্ছে এখানে আমরা কি লিখবো, 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মোল, 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তাকে আমরা বলবো হচ্ছে, তাকে আমরা কি বলবো, তাকে ওই দ্রবের জন্য দ্রাব্যতা বলবো। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে হচ্ছে, খেয়াল করো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে একটা দ্রবের দ্রাব্যতা বললো হচ্ছে 20 গ্রাম পার লিটার, বলতে তুমি কি বুঝো, তখন তোমাকে অবশ্যই বলতে হবে সেখানে যে হচ্ছে 1 লিটার দ্রাবকে ওই যে দ্রবটা কোশ্চেনে বলা আছে, সেই দ্রবটা 10 গ্রাম পরিমাণে কি হতে পারে, দ্রবীভূত হতে পারে। তারপর কেউ যদি জিজ্ঞেস করে যে একটা দ্রবের দ্রাব্যতা 0.5 মোল পার লিটার, বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি কি বলবা? তাহলে অবশ্যই বলে দিবা যে 1 লিটার দ্রাবকে অবশ্যই সেই পরিমাণ কি 0.5 মোল পরিমাণ দ্রবীভূত হতে পারে। এই হচ্ছে আমার কি ওই দ্রবের জন্য দ্রাব্যতা। সো দ্রাব্যতা ব্যাপারটা আশা করি সবাই অলরেডি ক্লিয়ার হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করো, আমি এখনো কিন্তু বলি নাই যে হচ্ছে দ্রাব্যতার ক্ষেত্রে, এটা কেন বলি নাই, প্রত্যেকটা ডেফিনেশনে এই জিনিসটা যুক্ত হবে। যে কোনো ডেফিনেশন তুমি চাইলে লিখতে পারো। হ্যাঁ, এখানে এককটা তাহলে কি হবে, এখানে একক হচ্ছে মোল পার লিটার, এখানে একক মোল পার লিটার এককে। তাহলে দ্রাব্যতার আমি যে জিনিসটা বলি নাই, দ্রাব্যতার ক্ষেত্রে প্রত্যেকটা ডেফিনেশনের আগে যে জিনিসটা কাজে রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে যে হচ্ছে তাপমাত্রা যার যত বেশি, দ্রাব্যতা তার তত বেশি। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ হবে, দ্রাব্যতাও চেঞ্জ হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাপমাত্রা চেঞ্জ মানে হচ্ছে তোমার কি দ্রাব্যতারও চেঞ্জ। তাহলে আমরা এখানে তাপমাত্রা কি লিখতে পারি, তাপমাত্রা সমানুপাতিক কি লিখতে পারি, দ্রাব্যতা। তাপমাত্রা সমানুপাতিক হচ্ছে দ্রাব্যতা, এটা কিন্তু খুব সহজে বলতে পারি যে সলিবিলিটি ডিপেন্ডস অন টেম্পারেচার। যে দ্রবের তুমি যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্রবের দ্রাব্যতা বলো হচ্ছে 30, আবার যদি তোমাকে একই কোশ্চেন করা হয় যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা কি সেম থাকবে, অবশ্যই না। এটা মাথায় রাখতে হবে যে তাপমাত্রা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, এবং তাপমাত্রা চেঞ্জ করে তোমাকে কোশ্চেনটা করছে, তার মানে হচ্ছে তাপমাত্রা চেঞ্জ, তোমার ওই দ্রবের দ্রাব্যতাও চেঞ্জ হবে। এবং যেহেতু তাপমাত্রা ইনক্রিজ, তার মানে হচ্ছে দ্রবের দ্রাব্যতাও কি হবে, ইনক্রিজ হবে। তার মানে এটা তুমি বুঝলা যে তাপমাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আমাদের দ্রাব্যতা। সো এবার খেয়াল করো যে হচ্ছে দ্রাব্যতার যে মূলনীতি, আমরা কেন দ্রাব্যতার মূলনীতি জিনিসটা আসলে জানি একটু, যে হচ্ছে দ্রাব্যতা কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে দিবে। তা হচ্ছে দ্রাব্যতার যে প্রিন্সিপাল, যেটা মেনে দ্রাব্যতা কাজ করে। তো হচ্ছে দ্রাব্যতা যদি একটা জিনিসের তুমি বের না করতে পারো, না বুঝো, তাহলে তোমার লসটা কই হচ্ছে, তুমি কিন্তু এই আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল, এগুলো কিন্তু বের করতে পারতেছো না। এগুলো না বের করতে পারলে কি হচ্ছে, তুমি পরীক্ষাগারে চাইলে কোনো যখন একটা প্র্যাকটিক্যাল করতেছো, একটা আয়ন শনাক্তকরণ করবা, তখন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা শনাক্তকরণ করতেছো, বাট হচ্ছে কোন পদ্ধতিতে করতেছো সেটা কিন্তু তুমি এখানে কি করতে পারতো, আইডেন্টিফাই করতে পারতেছো না। সো হচ্ছে দ্রাব্যতার মূলনীতি, আমরা এখন কি দেখবো, দ্রাব্যতার মূলনীতি। দ্রাব্যতার মূলনীতি আসলে 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিস? 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে নাম্বার 1-এ আমরা বলবো হচ্ছে পোলার যৌগ পোলার দ্রাবকে, পোলার যৌগ পোলার দ্রাবকে, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। লাইক এস হাইড্রোজেন ফ্লোরাইড আমরা জানি হচ্ছে পোলার যৌগ। আর পোলার দ্রাবক আমাদের পরিচিত যে সবচেয়ে কমন যে দ্রাবকটা আমরা সবসময় ম্যাক্সিমাম টাইমে ইউজ করি দ্রাবক হিসেবে, সেটা হচ্ছে ওয়াটার। সো সেই ওয়াটারের মধ্যে এই দ্রাবক H2 এর মধ্যে কিন্তু এই পানিটা এই HF হাইড্রোজেন ফ্লোরাইডটা কিন্তু দ্রবীভূত হবে। সো কারণ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার যৌগ। আর হচ্ছে আমরা যখন পোলার যৌগ অপোলার যৌগের যে লেকচার আছে সেখানে হচ্ছে তুমি এই জিনিসগুলো
এগুলো সম্পর্কে, কারা পোলার যোগ্য হবে কারা পোলার যোগ্য হবে না সেই জিনিসটা সম্পর্কে জানতে পারবে খুব সুন্দর করে। তাহলে এখানে খেয়াল করো হাইড্রোজেন ফ্লুরাইড পানিতে দ্রবীভূত, তার মানে কি শর্ত কিন্তু মিলে গেছে, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হইতে পারে, আর যেহেতু দ্রবীভূত হইতে পারে তার মানে এটাই হচ্ছে কি তার দ্রাব্যতা। সো এখানে খেয়াল করে নাম্বার 1 গেল, এটা একটা প্রিন্সিপাল। নাম্বার 2, অপোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না, পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। সাপোজ তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করো, তুমি কি জীবনে কখনো দেখছো যে হচ্ছে পানির মধ্যে যদি বালি দাও সে বালি আর পানি একসাথে হয়ে গেছে? কখনো কিন্তু হয় না। বালি আর পানি যেমন একত্র হয় না, আবার যদি পানির মধ্যে তেল মিক্সড করো, তেল আর পানি কিন্তু মিশে না, দেখবো হচ্ছে তেলের একটা স্তর পানির উপরে পড়ে থাকে, আর বালির স্তরটা, বালি কি হয়, বালি যেহেতু সলিড তার মানে বালিটা কই নিচে পড়ে যায়। তার মানে এই যে ঘটনাটা, তার মানে আমরা কি বুঝলাম যে অপোলার যৌগ পোলার দ্রাবকে কখনোই দ্রবীভূত হয় না। লাইক এস হচ্ছে আরেকটা যদি কেমিস্ট্রি রিলেটেড টার্মে আসো, এটাও কেমিস্ট্রি রিলেটেড, বালু পানি যেটা বললাম। আরও যদি আসো যে বেনজিন, একটা বেনজিন আমরা কি জানি বেনজিন অপোলার যৌগ। সো বেনজিনকে কিন্তু তুমি যদি পানিতে দ্রবীভূত করতে যাও সে কখনোই দ্রবীভূত হবে না। সো এই হচ্ছে অপোলার যৌগ পোলার দ্রাবকে কখনো দ্রবীভূত হয় না। এবং নাম্বার 3 যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপোলার যৌগ কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে নাম্বার 3 কি? অপোলার যৌগ অপোলার দ্রাবকে, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকে। এখন একটু খেয়াল করো, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এটা মানে হচ্ছে যে হচ্ছে আমরা কি ইংরেজি টার্মটা কি, লাইক ডিজলভ লাইক সন, লাইক ডিজলভ আচ্ছা এটা আরেকটা ইংরেজিতে কি বলা যায়, লাইক ফর দ্য লাইক সন, আমরা এটাকে এরকম বলতে পারি, যেমন পিতা তেমন তার পুত্র, এরকম আর কি ঘটনাটা অনেকটা, যে হচ্ছে পোলার যৌগ শুধুমাত্র পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, পোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, আবার অপোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না, অপোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এবং এই প্রিন্সিপাল মেনে একটা যৌগ আর একটা যৌগের মধ্যে, একটা দ্রব একটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। সো এই হচ্ছে দ্রাব্যতার মূলনীতি। এবার চলে আসো আমরা যে জিনিসটা দেখবো, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দ্রাব্যতা 3টা বিষয়ের উপর নির্ভর করে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কোশ্চেন যদি আসে কখনো যে হচ্ছে দ্রাব্যতা নিচের কোনটির উপর নির্ভর করে, তাহলে হচ্ছে তুমি যাতে সেখান থেকে সঠিক অপশনটা বেছে নিতে পারো। তাহলে হচ্ছে দ্রাব্যতা 3টা জিনিসের উপর নির্ভর করে। আমি বলছি একটা হচ্ছে এই যে দ্রাব্যতা, তাহলে এইভাবে লিখে রাখো খাতায়, যদি এভাবে লেখা থাকে সুন্দর করে কি করতে পারবা, বুঝতে পারবা। দ্রাব্যতা এই যে 3টা বিষয়ের উপর নির্ভর করে, আমি এখানে লিখে দিলাম যে নির্ভর করে, 3টা বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1 হচ্ছে তাপমাত্রা, নাম্বার 2 হচ্ছে চাপ, নাম্বার 3 হচ্ছে দ্রব ও দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। তাহলে ইংলিশ টার্মগুলো আমরা তো জানি যে হচ্ছে দ্রব মানে সলিউট, দ্রাবক মানে সলভেন্ট, আর সলিউশন ইংরেজি মানে কি, সলিউশন ইংরেজি আমরা জানি হচ্ছে সলিউশনের বাংলাটা কি, দ্রবণ, মানে হচ্ছে দ্রবণের ইংলিশ টার্ম হচ্ছে সলিউশন। সো এটাই আমরা জানি। তো হচ্ছে তাপমাত্রা আমরা কি বললাম একটু আগে ফার্স্টেই দেখেছি যে তাপমাত্রা দ্রাব্যতার সাথে কি সমানুপাতিক, তাপমাত্রা যত ইনক্রিজ হবে দ্রাব্যতা তত ইনক্রিজ হবে, তাপমাত্রা কমবে দ্রাব্যতাও কমবে। অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার জন্য আমার কি করতে হবে, তাপমাত্রাকে ইনক্রিজ করতে হবে। তারপর হচ্ছে প্রেশার, প্রেশার তুমি যখন একটা কোকের বোতল চিন্তা করো, কোকের বোতলে যখন কি থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে না, তুমি যখন এটাকে খুলো, মুখটা খুলো, ফুস করে কিন্তু উপরে উঠে যায়। কি উপরে উঠে আসলে এক্স্যাক্টলি কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উপরে উঠে। তাহলে এই যে গ্যাসটা উপরে উঠে কি হয়ে গেল, বুদবুদ আকারে কিন্তু বাইরে বের হওয়ার চেষ্টা করতেছে। তুমি কি করছো, প্রেশার ডিক্রিজ করছো, আর প্রেশার ডিক্রিজ করার ফলে এই জিনিসটা কিন্তু বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি বুঝলাম এখানে, যে প্রেশার ডিক্রিজ করলে দ্রাব্যতা কমবে, প্রেশার ইনক্রিজ করলেও প্রেশার ইনক্রিজ করলে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা বাড়বে। সো এবার খেয়াল করো, যেটা কিনা তুমি যদি আরেকটু ডিটেলসে চাপের প্রভাবটা বুঝতে যাও, যেটা হচ্ছে আমাদের বইগুলোতে একটা ফর্মুলা আছে দ্রাব্যতার চাপের প্রভাব সম্পর্কিত হেনরির যে সূত্র। তাহলে আমরা হেনরির সূত্রটা কি এখান থেকে একটু শিখে ফেলি। এস সমানুপাতিক হচ্ছে এস সমান সমান কেপি, কে হচ্ছে একটা হেনরির ধ্রুবক, কে আমি আবার বলছি এটা হচ্ছে হেনরির ধ্রুবক,
হেনরির ধ্রুবক, যেটা কিনা অলওয়েজ ফিক্সড কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকবে। পি হচ্ছে প্রেশার, এটা আমরা জানি সব সময়। আর এস তে যেহেতু দ্রাব্যতার ইংরেজি টার্ম সলিবিলিটি, তার মানে এটা হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা এখানে সম্পর্কটা কি পারলা, আলটিমেটলি এস সমানুপাতিক পি। কি প্রেশার বাড়লে হচ্ছে দ্রাব্যতা বাড়বে, প্রেশার কমলে দ্রাব্যতা কমবে। এই ইকুয়েশনগুলো মনে রাখলেই কিন্তু তুমি যে দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলোও খুব সহজে মনে রাখতে পারবা। তাহলে দ্রাবকের প্রকৃতি, এখানে এই জিনিসটা আবার কি, এই জিনিসটা বোঝাতে আলটিমেটলি ওই যে পোলার যৌগ পোলার দ্রাবকে যেমন হচ্ছে এখানে যে একটা থাকবে দ্রাবক আর একটা থাকবে দ্রব, তাহলে এই দ্রাবকের প্রকৃতিগুলা একটু আগে আমরা যে প্রিন্সিপালটা পড়ছি সেটাই কিন্তু মূল আসল বিষয়। তারপরে আসবে টেম্পারেচার, তারপরে আসবে এই আমার প্রেশারের সম্পর্ক। সো হচ্ছে এই জিনিসগুলাই হচ্ছে আমার কি ডিপেন্ডেন্ট, কি ডিপেন্ডেন্ট, দ্রাব্যতা কার উপরে, এই তিনটা জিনিসের উপর, একটা কি তাপমাত্রা, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে দ্রব ও দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তো এবার চলো যে হচ্ছে দ্রাব্যতা রিলেটেড আমরা কয়েকটা ম্যাথ এবং হচ্ছে দ্রাব্যতার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে ম্যাথ কিভাবে খুব সহজে করতে পারি সেই জিনিসটা। তাহলে দ্রাব্যতার ম্যাথ, দ্রাব্যতার ম্যাথ ভাইয়া অনেক কঠিন লাগে, দ্রাব্যতার ম্যাথ বের করা এত কঠিন কেন, দ্রাব্যতার ম্যাথ কিভাবে করব, তাহলে এই প্যাচালটা কেন, এই রকমের কোশ্চেন আসলে আমি কিভাবে সলভ করব, সেই সলভ যাতে সুন্দর করে করতে পারো সেজন্য আর কোনো টেনশন নাই। এখন এইখানে থেকেও দ্রাব্যতার যত ম্যাথ আছে আমরা খুব সহজে করতে পারবো। তবে তার আগে দ্রাব্যতার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা একটু তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণ খেয়াল করো, দ্রাব্যতা যখন বের করতে গেছি তখন কিন্তু দুইটা ভর কাজ করাইছি। একটা ইকুয়েশনে দেখছি ভর দিয়ে করছি, আরেকটা ইকুয়েশনে দেখছি কি আমরা আরেকটা ইকুয়েশনে দেখছি হচ্ছে লিটার একক নিয়ে গ্রাম দ্রবীভূত করছি, আরেকটা ইকুয়েশনে দেখছি লিটার একক নিয়ে তার মধ্যে হচ্ছে মোল দ্রবীভূত করছি। তো তিনটা এককে হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা দেওয়া যায়, যেমন ঠিক তেমনভাবে তিনটা এককে আমরা দ্রাব্যতার ফর্মুলাও সাজাতে পারি। তাহলে ফর্মুলা সাজাতে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ভর আর একটাও ভর। তার মানে একটা কিসের ভর, একটা হচ্ছে দ্রবের ভর আর একটা কি দ্রাবকের ভর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দ্রবের ভর যেহেতু পরে দ্রবীভূত হয়, দ্রবের ভর ডিভাইডেড বাই হচ্ছে দ্রাবকের ভর, খুব সহজ, ইনটু হচ্ছে 100, খুব সহজ একটা ফর্মুলা। তারপর আরো যদি আমরা লিখি এখানে হচ্ছে দ্রবের ভর ডিভাইডেড বাই, আমরা যদি 1 লিটার সম্পৃক্ত দ্রবণের আয়তন, এটা এখানে লিখে ফেলি, সম্পৃক্ত দ্রবণের আয়তন তাহলে হচ্ছে লিটার এককে। আরেকটা হচ্ছে কি দ্রবের ভর, এখানে দ্রবের ভর না লিখে আমরা যদি মূল দিয়ে যেহেতু ডিফাইন করব তাহলে দ্রবের মূল সংখ্যা ডিভাইডেড বাই আমরা সেম জিনিস লিখতে পারি 1 লিটার সম্পৃক্ত দ্রবণের আয়তন। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো দিয়ে যখন আমরা ম্যাথ করব তাহলে খুব সহজে আমার দ্রাব্যতা রিলেটেড ম্যাথ শেষ হয়ে যাবে এবং একটা ম্যাথ আমরা সলভ করি যার জন্য হচ্ছে তুমি যে কোনো টাইপ অফ দ্রাব্যতার ম্যাথ সলভ করতে পারবে। সো হচ্ছে কোশ্চেনটা আমি একটু লিখি যে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত কত গ্রাম, আচ্ছা সম্পৃক্ত আমি ধরলাম হচ্ছে এখানে বললাম যে সম্পৃক্ত ml এককে বলি বা লিটার এককে বলি, সম্পৃক্ত 2 লিটার দ্রবণে আমার 70 গ্রাম, আরও বেশি 70 গ্রাম অথবা 700 গ্রাম বলি, 2 লিটার যেহেতু দ্রবণ, 700 গ্রাম সোডিয়াম ক্লোরাইড NaCl দ্রবীভূত আছে। তার মানে দ্রাব্যতা কত, S ইকুয়াল টু হোয়াট। তো একটু খেয়াল করো, আমার যখন সম্পৃক্ত দ্রবণ বলে দেওয়া আছে তার মানে আমি কি পেয়ে গেলাম, এই যে নিচে লিটার একক যেহেতু দেওয়া আছে তার মানে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের আয়তন পেয়ে গেছি। আর যেহেতু কত NaCl দ্রবীভূত আছে তার মানে এটা হচ্ছে কি দ্রব, তার মানে দ্রবের ভর পেয়ে গেছি। তার মানে এক্স্যাক্টলি আনসার কি হবে, S ইজ ইকুয়ালস টু এই যে 700 দ্রবের ভর ডিভাইডেড বাই 2 লিটার, যেটাকে আমরা কি করব 2000 ml এককে নিয়ে যাব। এখানে হচ্ছে এই 0 কাটা, এটা কাটা, তার মানে এখানে ভাগ দিলে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে তোমার কি এত গ্রাম পার লিটার এককে তার দ্রাব্যতা। ঠিক আছে, তার মানে গ্রাম পার লিটার এককে তুমি হচ্ছে এখান থেকে দ্রাব্যতা পেয়ে গেলা। সো এই হচ্ছে আমার কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি হচ্ছে কি করলাম, একটা দ্রবের দ্রাব্যতা বের করলাম।
সো ঠিক এরকমভাবে যে কোনো কোশ্চেনের জন্য তুমি খুব সহজে এই টাইপ ম্যাথগুলা সলভ করে ফেলতে পারবে। সো এবার আসি দ্রাব্যতা থেকে যে ক্যালাসনের যে ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলা কিন্তু একটু জটিল। ক্যালাসের ম্যাথগুলো আমরা কিভাবে করব? সো ক্যালাসনের ম্যাথগুলা তোমাকে একটু বুঝতে হবে, এবং হচ্ছে ক্যালাসনের ম্যাথগুলা বুঝতে গেলে তুমি হচ্ছে যে কোনো টাইপ অফ ম্যাথ তুমি করতে পারবে, এবং আমরা দেখবা যে এই দ্রাব্যতার ফর্মুলাটা দিয়েই ক্যালাসনের ম্যাথগুলো সলভ করে ফেলব। তো আমি যদি একটা ক্যালাসনের ম্যাথ লিখি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ধরো এরকম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার লিখলাম হচ্ছে যে 500 ml, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 ml দ্রবণকে 500 ml দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াসে শীতল বা ঠান্ডা করা হলো, ঠিক আছে। তাহলে ক্যালাসিত হওয়ার পরিমাণ কত? তাহলে ক্যালাসনের পরিমাণ কত? ক্যালাসনের পরিমাণ কত? তাহলে ক্যালাসনের পরিমাণ কত আমাকে বের করতে বলছে। আর কোশ্চেনে কিন্তু আমার দেওয়া আছে যে হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা যথাক্রমে একটাতে হচ্ছে 400 গ্রাম পার লিটার, আরেকটাতে হচ্ছে 150 গ্রাম পার লিটার। সো এখানে আমরা এই ম্যাথটা সলভ করার জন্য মাত্র দুইটা স্টেপ ফলো করব কি দ্রাব্যতা, তার মধ্যে দ্রাব্যতার যে ফর্মুলাটা আছে সেটাও চলে আসবে। সো একটু খেয়াল করো, আমরা যদি এটা সলভ করতে যাই, প্রথমে আমার যে কাজটা করতে হবে, আমার দেখো তো দ্রাব্যতা এখানে এস দেওয়া আছে না, দুইটা তাপমাত্রার এস দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে আমার হচ্ছে যে লিটার দ্রবণের আয়তন, যে পাত্রের যে আয়তন সেটা হচ্ছে ml এককে দেওয়া আছে, আমরা লিটারে নিয়ে যাব, এই হচ্ছে পার্থক্য। সো হচ্ছে 500 ml এ দেওয়া আছে, আর হচ্ছে আমার কি দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে যে এত তাপমাত্রা। তো এখন কি ঘটনা ঘটছে যে ঠান্ডা করতেছে, ঠান্ডা করার ফলে দেখা যাবে যে দ্রাব্যতার আসলে কি পরিবর্তন হয় এবং কতটুকু পরিমাণ ক্যালাস শেষ পর্যন্ত থাকতেছে, দুইটা তাপমাত্রার ডিফারেন্স বের করব। তাহলে স্টেপ 1 এ আমরা যদি লিখি, একটু খেয়াল করো, স্টেপ 1 এ আমরা কি কাজ করব, আমরা হচ্ছে দ্রাব্যতার সূত্র দিয়ে ভর বের করব। কি বের করব? ভর বের করব। কার ভর? দ্রবের ভর। তাহলে দ্রবের ভর যদি আমরা বের করে ফেলতে পারি, আমার কিন্তু কাজ শেষ। আমার কিন্তু এখানে দ্রবের ভর বের করব, দুইটা দিয়ে বিয়োগ দিব, তাহলেই কিন্তু আমার এই যোগের জন্য ক্যালাস যতটুকু পরিমাণে দ্রব যোগ করেছিলাম সেটা কতটুকু পরিমাণে নিচে আছে সেই জিনিসটা আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে এখন যদি এই ম্যাথটাতে আসি, প্রথমটার জন্য যদি আমি S1 লিখলাম, তাহলে কি বের করব? তাহলে S1 ইকুয়াল টু আমরা হচ্ছে দ্রবের ভরকে M1 লিখলাম, আর দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের আয়তন যেটা হচ্ছে 500 ml এ দেওয়া আছে, আমরা কি করি 1 লিটার সমান সমান কত ml জানি? 1000 ml। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে হচ্ছে 1 লিটার ইকুয়াল টু 1000 ml, আর 500 ml সমান কত? 500 ml সমান হবে 0.5 লিটার। তার মানে আমরা এখানে 0.5 লিটার লিখে ফেলি। তাহলে হচ্ছে এখানে দ্রাব্যতা কত দেওয়া আছে? গ্রাম পার লিটার 400। তার মানে হচ্ছে 400 ইন্টু হচ্ছে 0.5 ইকুয়াল টু হচ্ছে M1। ঠিক আছে, এখান থেকে তুমি একটা M1 এর রেজাল্ট পাবা। তারপর হচ্ছে আবার যদি S2 বের করো, সেম প্রসেসে আমরা হচ্ছে S2 বের করতে যাব। S2 এর জন্য M2 ধরে নাও। M2 এর জন্য এখানে হচ্ছে কত? এটা তো ঠিকই থাকবে 0.5 লিটার। তো হচ্ছে S2 কত? 150 ইন্টু 0.5 লিটার ইকুয়াল টু হচ্ছে M2। তাহলে তুমি M1 পেয়ে গেলা, M2 পেয়ে গেলা। তো এখানে কাজটা কি? স্টেপ 2 যে কাজটা করতে হবে আমাকে, স্টেপ 2তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে M1 মাইনাস হচ্ছে M2। তাহলে ক্যালাসনের ম্যাথগুলো কি খুব কঠিন? খুব কঠিন না। এই যে ঐকিক নিয়মের যে ক্যালাসনের ম্যাথের যে সলভগুলো আছে সেগুলো আমরা ফলো করব না। আমরা যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে দ্রাব্যতার যে কনসেপ্টটা, এবং দ্রাব্যতার ম্যাথ করার জন্য আমরা যে সূত্রটা শিখছি সেই সূত্রটা থেকে আমরা হচ্ছে ঠিক সেম প্রসেসেই আমরা হচ্ছে ক্যালাসনের ম্যাথগুলো বের করতে পারবো। তাহলে ক্যালাসনের ম্যাথগুলো তুমি যদি একটু চিন্তা করো যে হচ্ছে ক্যালাসনের ম্যাথ কিভাবে বের করলো, ক্যালাসনের ম্যাথ আমরা কিভাবে বের করি, তাহলে হচ্ছে তুমি একটু যদি মাথায় ঢুকায় রাখো যে হচ্ছে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দেওয়া থাকবে সেখান থেকে আমরা জাস্ট
M1 M2 বের করব, আর বাকি M1 M2 বের করে একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে, অর্থাৎ বেশি তাপমাত্রার যে দ্রবের ভর সেটা থেকে আমরা কম তাপমাত্রার দ্রবের ভর বিয়োগ দিলেই হচ্ছে আমাদের সেই ক্যালসনের পরিমাণ, কাঙ্ক্ষিত ক্যালসনের পরিমাণ পেয়ে যাব। সো এই হচ্ছে আমার যে দ্রাব্যতা রিলেটেড এবং দ্রাব্যতার যত ম্যাথ আছে সেই জিনিসটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। সো এখন যদি দ্রাব্যতা নিয়ে কেউ আরেকটু অতি আগ্রহ হয়ে একটা কোশ্চেন করে যে ভাইয়া একটা যৌগ যে একটা দ্রাবকে দ্রবীভূত হবে তার জন্য এটা বোঝার গ্যারান্টি কি, মানে হচ্ছে সে যে দ্রবীভূত হয় কেন হয়, সে দ্রবীভূত হয় কেন হয়, ঠিক না একটা কোশ্চেন। তো যেমন ধরো হচ্ছে আমি দুইটা চার্জ লিখি, একটা হচ্ছে পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ, আরেকটা লিখলাম একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, এখানে দিলাম একটা নেগেটিভ এখানে একটা পজিটিভ চার্জ আমরা দিলাম, ঠিক আছে। সো এখানে ধরে নাও এটা হচ্ছে সোডিয়ামের আয়ন আর এটা হচ্ছে ক্লোরিনের আয়ন। সাপোজ যৌগটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে ভাঙলে কি পাওয়া যায়, সোডিয়াম প্লাস আর হচ্ছে Cl মাইনাস। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখলাম। এখন খেয়াল করো এই যে সোডিয়াম আর ক্লোরিন কি একটা ফোর্সের মাধ্যমে আকৃষ্ট হয়ে আবদ্ধ অবস্থায় আছে না, আয়নিক যৌগ না, আয়নিক যৌগে কি বলা আছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলা আছে আমরা জানি। ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা আছে সেই ফোর্সটা ধরো এই যে এটার মধ্যে এই পর্যন্ত একটা ফোর্স আছে, আবার এটার সাথে এই মলিকিউলটার সাথে এটার সাথে একটা এই ফোর্সটা আছে, এখানেও সেম জিনিস এই ফোর্সটা আছে। তো এখানে খেয়াল করো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন আয়নের যে পজিটিভ চার্জ সেটা কি করলো, যে ক্লোরিনের যে নেগেটিভ চার্জ আছে সেটার মধ্যকার কি করলো, একটা আকর্ষণ বল সৃষ্টি হলো, আকর্ষণ বল সৃষ্টি হয়ে তারা একসাথে পরস্পর কি হয়ে গেল, তো সেই জিনিসটাকে এই ক্লোরাইড আয়নটাকে সে এখানে কি করে দিল, দ্রবীভূত করে দিল পানির মধ্যে, ঠিক আছে। তার মানে কখন দ্রবীভূত হয়েছে, ঘটনাটা কি, এখানে ঘটনাটা হচ্ছে এই H প্লাস আর Cl মাইনাসের মধ্যে এখানে যে তাদের যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে, মানে আকর্ষণ বল তৈরি হয়েছে, সেই আকর্ষণ বলটার মান অবশ্যই এখানে যে ক্লোরিন আর সোডিয়াম অর্থাৎ এই প্লাস চার্জ এই মাইনাস চার্জের মাঝখানের যে আকর্ষণ বলটা আছে তার থেকে বেশি। তার মানে এই আকর্ষণ বলটা বেশি হওয়ার কারণে সে কি করতেছে, এই সোডিয়ামের সাথে সোডিয়াম থেকে ক্লোরিনকে আলাদা করে দিতে পারতেছে, যেই সোডিয়ামকে ক্লোরিনের সাথে আলাদা করে দিতে পারতেছে মানে কি, সে হচ্ছে ওই বিকারটাতে বা হচ্ছে ওই পাত্রে ক্লোরিন আয়নটাকে সে কি করে দিল, সলিউট করে দিল, মানে হচ্ছে দ্রবীভূত করে দিল। তো এই জিনিসটাই হচ্ছে আমার প্রত্যেকটার ক্ষেত্রে ঘটনা ঘটে। আবার খেয়াল করো ঠিক বিপরীতভাবে এখানে যদি আমরা একটা এই মাইনাস বরাবর একটা নেই, এখানে হচ্ছে প্লাস বরাবর আমরা একটা চার্জ নিতে পারি। সো এই প্লাস বরাবর এই প্লাসটাকে আমরা কি করতে পারি, এখানে যদি অক্সিজেন আর এদিকে যদি একটা ডেল্টা প্লাস হাইড্রোজেনের আর একটা হচ্ছে ডেল্টা প্লাস, সো এই জিনিসটা দুটা এখন হচ্ছে অক্সিজেন কি ডেল্টা মাইনাস, এখানে কি করবে এই ডেল্টা মাইনাস এখানে প্লাসের সাথে একটা ফোর্স সৃষ্টি করবে, এই ফোর্সটা কি হবে আবার এই সোডিয়াম প্লাস আর Cl মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা আছে তার থেকে বেশি, আর বেশি হওয়ার দরুনই এই যৌগটা তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে পানিতে দ্রবীভূত হয়ে যাবে। একবার Cl মাইনাস দ্রবীভূত হয়েছে আরেকবার সোডিয়াম প্লাস দ্রবীভূত হবে, এইভাবে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যায়। সো এই হচ্ছে একটা যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় তার এক্সাক্ট কারণ। সো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট যে দ্রাব্যতার গুণফল। খেয়াল করো দ্রাব্যতার গুণফল আমরা প্রথমে লিখেছি যে দ্রাব্যতার জন্য দ্রাব্যতার গুণফল বের করি, আমি আবার লিখছি যে দ্রাব্যতার জন্য দ্রাব্যতার গুণফল বের করি। কিসের জন্য, দ্রাব্যতার জন্য, এই জিনিসগুলো লিখে রাখো, দ্রাব্যতার জন্য দ্রাব্যতার গুণফল কি আসে, দ্রাব্যতার জন্য দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, তারপরে হচ্ছে দ্রাব্যতার জন্য দ্রাব্যতার গুণফল, আর ঘনমাত্রার জন্য আয়নিক গুণফল আমরা বের করি, সেটা হচ্ছে আয়নিক গুণফল শুরু করার সময় আমরা আবার দেখব। এখন আমরা এই দ্রাব্যতার জন্য যেহেতু কি দ্রাব্যতার গুণফল, তার মানে এই বুঝতে পারতেছি দ্রাব্যতার গুণফল কার সমানুপাতিক, দ্রাব্যতার গুণফল যার বেশি, যেই যৌগের দ্রাব্যতা গুণফল বা হচ্ছে দ্রাব্যতা গুণফলের ইংলিশ টার্ম আমরা জানি সলিবিলিটি প্রোডাক্ট আর KSP, এটা দ্বারা প্রকাশ করা হয়। দ্রাব্যতার গুণফলকে সলিবিলিটি প্রোডাক্ট KSP দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দ্রাব্যতা গুণফল কার সমানুপাতিক, দ্রাব্যতার সমানুপাতিক, অর্থাৎ কোনো যৌগের দ্রাব্যতা বেশি কি কম হবে বা হচ্ছে বেশি হবে কিনা সেটা হচ্ছে কিন্তু দ্রাব্যতার গুণফলের উপর নির্ভর করে। অর্থাৎ দ্রাব্যতার গুণফল ইজ এ ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট, দ্রাব্যতার গুণফল কি একটা ধ্রুবক, তার মানে দ্রাব্যতার গুণফল হচ্ছে ধ্রুবক
এবং এই ধ্রুবকের মানের উপর নির্ভর করে হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতার গুণফল যে দ্রবের জন্য বেশি সেই দ্রবের দ্রাব্যতা তত বেশি, দ্রাব্যতার গুণফল যার কম সেই যৌগের দ্রাব্যতাও তত কম হবে। এটা আমাদেরকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে হচ্ছে দ্রাব্যতা এবং হচ্ছে দ্রাব্যতার গুণফল কিভাবে রিলেটেড। সো দ্রাব্যতা, এখানে খেয়াল করো এই ওয়ার্ডটা, এই টার্মটার মধ্যে আমরা কি বলতে পারি, দ্রবীভূত হওয়ার ক্ষমতা। আর দ্রবীভূত কারা হয়, অবশ্যই আয়ন দ্রবীভূত হয়। আর আয়ন দ্রবীভূত হওয়ার যে আয়নগুলা দ্রবীভূত হচ্ছে সে আয়নগুলার আমরা কি করে দিব, গুণ করে দিব, তাহলে হচ্ছে দ্রাব্যতার গুণফল অতি সহজে বের করতে পারবো। সাপোজ চিন্তা করো যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl কে ভাঙলে আমরা নর্মালি জানি সোডিয়াম প্লাস আর হচ্ছে Cl মাইনাস আয়ন পাওয়া যায়। যেহেতু আমরা দ্রাব্যতার জন্য বলেছি দ্রাব্যতার গুণফল, তার মানে হচ্ছে প্রত্যেকটা দ্রাব্যতা আমি ধরে নিলাম হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ধরি হচ্ছে কত, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাকে S ধরলাম, আর সোডিয়াম প্লাস এবং হচ্ছে Cl মাইনাস, তাহলে এখানে এগুলার কত দ্রাব্যতা হচ্ছে S, এটার দ্রাব্যতাও S, এটার দ্রাব্যতা ধরে নিলাম হচ্ছে S। তাহলে এখন যদি KSP বের করতে যাই তো দ্রাব্যতার গুণফল KSP সমান সমান কত হবে, আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল, তাহলে হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে Cl মাইনাস। এখন আমরা কি করব, দুটার মাঝখানে গুণ দিয়ে দিলাম, S দ্রাব্যতা ধরে নিছি, তাহলে এই S দ্রাব্যতা সমান সমান কত আসবে, S স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখন যদি তোমাকে দ্রাব্যতার গুণফলের ডেফিনিশন কেউ লিখতে বলে তখন সেক্ষেত্রে কীভাবে লিখবা, অবশ্যই যেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল আর হচ্ছে দ্রাব্যতা, তিনটার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে তাপমাত্রা সবার ক্ষেত্রেই হচ্ছে ফিক্স থাকবে, মানে হচ্ছে তাপমাত্রার কথা তোমাকে উল্লেখ করতেই হবে। তুমি যদি সংজ্ঞা লিখতে যাও সেক্ষেত্রে অবশ্যই ফার্স্টে লিখতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় এবং হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়। আমার দ্রাব্যতা লিখতে গেলেও নির্দিষ্ট তাপমাত্রায় এত গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রাব্যতা। আবার যদি এখন লিখবো আমরা দ্রাব্যতার গুণফল, খেয়াল করো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয়, এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল, স্বল্প দ্রবণীয় যৌগ। স্বল্প দ্রবণীয় কি, পানিতে যারা খুব কম পরিমাণে আয়নিত হয় তাদেরকে আমরা স্বল্প দ্রবণীয় যৌগ বলবো। এই স্বল্প দ্রবণীয় যৌগে আমরা কি করব, তাদের আয়নদ্বয়ের, তো আমি যদি একটু তীর চিহ্ন আকারে লিখি, আয়নদ্বয়ের এইভাবে লিখা থাকলে তোমার হচ্ছে সংজ্ঞাটা খুব সহজে মনে থাকবে। আয়নদ্বয়ের ঘনমাত্রার ঘাত সহ সর্বোচ্চ গুণফল। তাহলে আমি প্রত্যেকটা তীরচিহ্নের প্রত্যেকটা বরাবর একটা করে জিনিস লিখি, তাহলে তুমি হচ্ছে এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবা যে হচ্ছে দ্রাব্যতার গুণফল এভাবে বের করতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল কিভাবে সহজে বের করব সেই জিনিসটা, যে হচ্ছে খেয়াল করো আয়নদ্বয়ের ঘনমাত্রার ঘাত সর্বোচ্চ গুণফল। তবে আমি এখানে একটা জিনিস মনে রাখতে বলি এক্সট্রা হিসাবে, তোমার হচ্ছে এখানে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, সহক সহ আমাকে গুণ করতে হবে, যে সহক সহ আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। এটা সংজ্ঞাতে লেখার দরকার নেই, বাট হচ্ছে তোমাকে গুণটা করার জন্য সহকটা সহ মনে রাখতে হবে। তার মানে আমি যদি একটা আয়নিক যৌগ চিন্তা করি সোডিয়াম ক্লোরাইড, তাহলে এর আয়নদ্বয় কি হবে, আয়নদ্বয় হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে Cl মাইনাস। যেহেতু দ্রাব্যতা, তার মানে হচ্ছে দ্রাব্যতা আমি ধরে নিলাম হচ্ছে S, এখানে দ্রাব্যতা S ধরে নিলাম। সো হচ্ছে দ্রাব্যতার ঘনমাত্রার কনসেপ্ট অনেক সময় একটু পার্থক্য থাকে, যে দ্রাব্যতার ঘনমাত্রা কিন্তু সব জায়গাতে সেম জিনিস না, এটা তোমাকে একটু পরে দেখবা যে আয়নিক গুণফলের ক্ষেত্রে। তো হচ্ছে S ইন্টু S আমরা পেলাম, এখানে সর্বোচ্চ গুণফল আমরা কি বলছি যে সহক সহ পাওয়ার হিসেবে গুণ করতে হবে। তাহলে হচ্ছে এখানে সহক কত, এখানে এই একটা সোডিয়াম প্লাস আছে, ক্লোরাইড আয়ন কয়টা আছে, একটা ক্লোরাইড আয়ন আছে, তার মানে হচ্ছে S ইন্টু S গুণ S, তার মানে হচ্ছে কত, S স্কোয়ার। ঠিক তেমনিভাবে আমি যদি আরেকটা যৌগের দ্রাব্যতা গুণফল বের করে তোমাকে দেখাই, তাহলে তুমি ডিফারেন্সটা একটু ক্লিয়ার করতে পারবে যে সহক আর ঘাত কখন থাকবে। ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙি, ক্যালসিয়াম 2+ হয়, আর হচ্ছে প্লাস হিসেবে কি থাকবে, Cl মাইনাস। এখন কয়টা Cl আছে, এখানে দুইটা Cl, তার মানে এখানে ক্যালসিয়ামের এই যোজনী হচ্ছে 2, আর কয়টা ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে 2টা, ক্লোরিনের যোজনী 1, তার মানে Cl মাইনাস আর 2,
তার মানে 2Cl মাইনাস। তো হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস আর হচ্ছে 2Cl মাইনাস, এই দুইটা জিনিস খেয়াল করো। তার মানে দ্রাব্যতা এটার জন্য S, আর এটার জন্য কত হবে, আসলে আমরা S লিখে ফেললাম। তার মানে এখন কথা হচ্ছে, তুমি দেখো তো, একটা আমরা যখন দ্রাব্যতার সংজ্ঞা পড়ছি, একটা দ্রব্য যত মোল বা যত গ্রাম হিসেবে দ্রবীভূত হইতে পারে সেটাই কিন্তু ছিল দ্রাব্যতা। যেহেতু আমরা দ্রাব্যতার গুণফল বের করতেছি, তার মানে হচ্ছে কয়টা সেখানে আয়ন দ্রবীভূত হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমার দেখতে হবে। তার মানে এখানে ক্লোরিন আয়ন কটা লাগতেছে, ক্লোরিন আয়ন লাগতেছে কিন্তু আমার 2টা। তার মানে এই 2টা ক্লোরিন আয়নই ওই দ্রবণে কি হইতেছে, দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে, ডিজলভ হচ্ছে। সো এখানে 2টা ক্লোরিন, তার মানে এই একটা ক্লোরিনের জন্য দ্রাব্যতা যদি S হয়, 2টা ক্লোরিনের জন্য দ্রাব্যতা কত, 2S। একটা ক্লোরিনের জন্য দ্রাব্যতা S, 2টা ক্লোরিনের জন্য দ্রাব্যতা 2S। এখানে কিন্তু একটা ক্যালসিয়ামের জন্য দ্রাব্যতা S, এই জন্য একটাই আছে, একটাই লিখছি, ঠিক আছে, এই জন্য 2S লিখলাম আমরা, খুব সহজে বুঝিয়ে দিলাম। এবার খেয়াল করো, এই 2Sটাকে আমরা হচ্ছে কি করব, এবার দেখো এখন এই 2Sটা কতবার পর্যন্ত দ্রবীভূত আছে, এই 2S দ্রাব্যতাটা কতবার দ্রবীভূত আছে, অবশ্যই এখানেও কি 2বার দ্রবীভূত আছে, 2বার। এরকম একটা পাত্রের মধ্যে সে হচ্ছে এরকম একটা পাত্রে Cl মাইনাস একবার, আরেকবার Cl মাইনাস, এরকম ভাবে দ্রবীভূত আছে, তাহলে সেটাকেও তো কাউন্ট করতে হবে। সেটার জন্য আমি এখানে একটা পাওয়ার ইউজ করব। সো হচ্ছে ঘাতস সর্বোচ্চ গুণফল আমরা পেয়ে গেলাম। তার মানে হচ্ছে এটা কত, S ইন্টু 4S স্কোয়ার, তার মানে হচ্ছে 4S কিউব, ঠিক আছে। তো এই হচ্ছে আমার যে 4S কিউব, এই হচ্ছে আমার কি দ্রাব্যতার গুণফল। তোমরা সহজে চাইলে একটা বাংলা লিখে রাখতে পারো, আরও যদি তোমাদেরকে আরেকটু যদি সহজ করে দিতে পারি, তাহলে যত সহজ করা যায়। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে যত মানে হচ্ছে একেবারে হাতের মোয়া যেরকম সেরকম জিনিসটা আর কি করতে হবে। সো হচ্ছে এইটা খেয়াল করো, সহজে যদি মনে রাখতে চাও তাহলে KSP ইকুয়াল টু হচ্ছে আমরা এইভাবে মনে রাখতে পারি, সহগ গুণ হচ্ছে দ্রাব্যতা, পাওয়ার হিসেবে যাবে হচ্ছে আমার সহগটা, ঠিক আছে, ইনটু আমার আরেকটা আয়নের সহগ, ইনটু হচ্ছে দ্রাব্যতা, পাওয়ার হিসেবে যাবে হচ্ছে সহগ, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা, যে হচ্ছে কখন সহগ ইন্টু দ্রাব্যতা টু দ্য পাওয়ার সহগ, আবার সহগ ইন্টু দ্রাব্যতা টু দ্য পাওয়ার সহগ। এই জিনিসটা যদি তোমার মনে থাকে না, তুমি হচ্ছে এক্সাক্ট জিনিসটা তো বুঝলা, যে হচ্ছে কয়টা আয়ন সেখানে একটা দ্রবণে ডিজলভ অবস্থায় আছে, সেই জিনিসটাই হচ্ছে আমার এই সহগটা কেন লিখি, এই সহগটা আবার এখানে আমরা কেন লিখি সেই জিনিসটাও বুঝাই দিছি, যে হচ্ছে এই জিনিসটাই মূলত আমার কি দ্রাব্যতার গুণফল। এবং দ্রাব্যতার গুণফল সবসময় মনে রাখতে হবে, দ্রাব্যতার গুণফল প্রত্যেকটা দ্রবের জন্য ফিক্সড অবস্থায় থাকে, অর্থাৎ দ্রাব্যতার গুণফল চেঞ্জ হয় না, দ্রাব্যতার গুণফল একটা ধ্রুবক। তাহলে কি চেঞ্জ হইতে পারে, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আয়নিক গুণফল। আমরা একটু পরে আয়নিক গুণফল দেখব। আয়নিক গুণফল চেঞ্জ হয় বলেই কিন্তু আমরা এই যে অদক্ষেপ পড়ে এবং অদক্ষেপের ম্যাথগুলা করে থাকি। সো আমরা যদি একটু খেয়াল করি, এখানে কেএসপির মধ্যে কি কি জানলাম, কেএসপি থেকে আমরা দেখলাম যে কেএসপি যার বেশি তার সলিবিলিটি বেশি, কেএসপি যার কম তার সলিবিলিটি কম। তারপরে যদি আমরা আরেকটু দেখি, কেএসপি কিসের উপর নির্ভরশীল, কেএসপি তাপমাত্রার উপর নির্ভরশীল। এবং উল্টা দিকে দ্রাব্যতার যদি মিল খেয়াল করি, দ্রাব্যতাও কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। দ্রাব্যতাও যেমন তাপমাত্রার উপর নির্ভরশীল, কেএসপিও তাপমাত্রার উপর নির্ভরশীল। দ্রাব্যতা দেখা যায় যে দ্রাব্যতার গুণফল এই যে কেএসপি একটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, সব সময় প্রত্যেকটা দ্রবের জন্য ফিক্সড অবস্থায় থাকবে। সো এই হচ্ছে দ্রাব্যতার গুণফল নিয়ে কথাবার্তা। এবং হচ্ছে আমরা যদি আরো কয়েকটা দ্রাব্যতার জন্য মান বের করি দ্রাব্যতার গুণফলের জন্য, তাহলে এখানে খেয়াল করো LCl3, আমরা যদি AlCl3 এটাকে ভাঙলে কি পাওয়া যায়, L3+, কারণ হচ্ছে যোজনী এটা হচ্ছে 3, আর ক্লোরিনের যোজনী এখানে অ্যালুমিনিয়ামের পাশে আর কিছু নাই, এই জন্য হচ্ছে 1, তার মানে হচ্ছে L3+, আর প্লাস হচ্ছে ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন আছে 3টা, তার মানে 3Cl-। এখন যদি এটার কেএসপি বের করো, কেএসপি কত হবে, প্রত্যেকটার জন্য দ্রাব্যতা ধরি বা S, তার মানে হচ্ছে কি বের করলো, এখানে হচ্ছে S, আমরা হচ্ছে সহগ লিখবো 3S, তারপরে এই সহগটাকে আবার পাওয়ার হিসেবে দিব, তার মানে 27S⁴ গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 27S⁴। আরও যদি বের করতে চাও বেরিলিয়াম ক্লোরাইড BaCl2, এখান থেকে পাবা Ba2+, যেহেতু এই যে যোজনী আবার বলছি, তাহলে হচ্ছে প্লাস Cl-, তার মানে 2Cl-। তো এখানে কি পাচ্ছ, সহগ খেয়াল করো, সহগ একটা 1,
দ্রাব্যতা তাহলে এস হয়ে যাবে। আর এখানে সহগ আছে কয়টা, দুইটা, তার মানে দ্রাব্যতার জন্য প্রত্যেকটা একটা ক্লোরাইড আয়নের জন্য দ্রাব্যতা এস, তাহলে দুইটার জন্য হচ্ছে 2s। আবার এই এস টুটাকে আমরা কি হিসেবে দিব, সহগ হিসেবে দিব, তাহলে কত হয়ে গেছে 4s³। ঠিক আছে, এই হচ্ছে আমরা দ্রাব্যতার গুণফল বের করার নিয়ম। এখন যদি তোমাকে একটা ম্যাথ দেওয়া হয় যে কোনো একটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 দ্রাব্যতা হচ্ছে এত 0.02 মোল পার লিটার, তাহলে তার দ্রাব্যতার গুণফল কত? তাহলে দ্রাব্যতার গুণফল আর দ্রাব্যতার মধ্যে তুমি একটা সম্পর্ক বুঝে গেছো যে হচ্ছে এরকমভাবে তুমি বের করে ফেলবা। AlOH3 ভাঙতে হবে, AlOH3 ভাঙলে কি হবে, Al3+ আর 3OH মাইনাস, তার মানে হচ্ছে এরকম একটা 27s⁴। আর যেহেতু তোমার কি দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে, তার মানে হচ্ছে এস এর মান দেওয়া আছে, তার মানে হচ্ছে ক্যালকুলেটর চেপে 27 ইন্টু এস এর মানটা বসে তার উপরে পাওয়ার 4 করে দিবা, তাহলে হচ্ছে তুমি দ্রাব্যতার গুণফল পেয়ে যাবা। আবার যদি কখনো বলা হয় যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল KSP 1.02 ইন্টু 10⁻38 এরকম যদি দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে কি করবা, তখন দ্রাব্যতা বের করতে দিলে তখন হচ্ছে KSPর একটা ভ্যালু বের করবা, এরকম ক্যালকুলেট করে XY টার্ম দিয়ে ভ্যালুটা বের করার পরে হচ্ছে আমরা কি বসাবো, সেখানে একটা মান বসাই দিব। ঠিক আছে, মান বসাইলে হচ্ছে কি দ্রাব্যতা পেয়ে যাব। সো এই হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল নিয়ে ম্যাথ। সো এখন খেয়াল করো, আমরা চলে যাব হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল আমরা ফার্স্টে লিখে রেখেছি যে হচ্ছে আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফলকে আমরা জাস্ট আয়নিক গুণফল বলবো। এবং হচ্ছে আয়নিক গুণফল, খেয়াল করো, আয়নিক গুণফলের জন্য আমরা যদি বলতে যাই যে হচ্ছে আয়নিক গুণফল কখন হবে, দ্রাব্যতার গুণফল কখন হবে, আয়নিক গুণফল এই যে দ্রাব্যতার জন্য বের করি দ্রাব্যতার গুণফল, আর ঘনমাত্রার জন্য বের করি, ঘনমাত্রার জন্য আমরা বের করি হচ্ছে আয়নিক গুণফল। ঠিক আছে, তো ঘনমাত্রার জন্য যদি আয়নিক গুণফল বের করি, ঘনমাত্রার জন্য আয়নিক গুণফল বের করব, মানে কি আয়ন দ্বয়ের যে ঘনমাত্রার গুণ করব, আয়ন দ্বয়ের যে ঘনমাত্রার গুণ আছে সেগুলো করে দিলে হচ্ছে আমরা ঘনমাত্রার গুণফল পেয়ে যাব। সো হচ্ছে আয়নিক গুণফল তিনটা দ্রবণের জন্যই প্রযোজ্য। কি কি দ্রবণ, সেটা হচ্ছে সম্পৃক্ত, অতিপৃক্ত, অসম্পৃক্ত। আমরা সবগুলো জানি যে সম্পৃক্ত, অতিপৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত সব দ্রবণের ক্ষেত্রেই হচ্ছে আমার কি প্রযোজ্য, আয়নিক গুণফল প্রযোজ্য হয়। তুমি আয়নিক গুণফল সব দ্রবণের ক্ষেত্রেই চাইলে বের করতে পারবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে আয়ন দ্বয়ের ঘাত সহ, কি সহ, ঘাত সহ ঘনমাত্রার গুণফল, এটাকে আমরা বলবো আয়নিক গুণফল। অবশ্যই আগে লিখে দিবা যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে ঘনমাত্রার গুণফল এই হচ্ছে আয়নিক গুণফল। সাপোজ আমি যদি একটা দ্রবণ একটা কল্পনা করি, সাপোজ সোডিয়াম ক্লোরাইড ফার্স্টে আমরা লিখি, তারপর অন্য একটা যোগে যাব। সোডিয়াম ক্লোরাইড সহগ নাই, এই জন্য আমরা এটাকে চিন্তা করতেছি Cl-1 ব্যতীত আর কোনো সহগ নাই। সো এখন আমরা দ্রাব্যতা, খেয়াল করো, ঘনমাত্রা যদি দ্রাব্যতার চেয়ে বেশি হয়ে যায়, ঘনমাত্রা যদি দ্রাব্যতার চেয়ে বেশি হয়ে যায়, তুমি নর্মালি বুঝতে পারতেছো যে হচ্ছে ওই যে ঘনমাত্রাটা যার বেশি, সে কিন্তু দ্রাব্যতা থেকে যখন বেশি হয়ে যাবে তখন সে পাত্রের তলদেশে অধক্ষেপ হিসেবে পড়ে যাবে। কারণ হচ্ছে বেশি ওয়েট কি হয়ে যাবে, আমরা জানি ভারী ওয়েটটা কি হয়ে যাবে, পাত্রের তলদেশে কিন্তু নর্মালি পড়ে থাকবে। যেমন হচ্ছে এরকম যদি একটা ঘটনা চিন্তা করো, আমি বললাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 0.2 মোল পার লিটার, 0.2 মোল পার লিটার। তার মানে তুমি কি বুঝলা যে দ্রাব্যতা জানো হচ্ছে 1 লিটার দ্রবণটাতে, যার মানে হচ্ছে H2, 1 লিটার H2টাতে আমরা হচ্ছে 0.2 মোল কি দিব, সোডিয়াম ক্লোরাইড দিলে হচ্ছে এটা দ্রবীভূত হয়, অর্থাৎ একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে। এখন যদি তুমি এক কাজ করো, তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে ধরো এই 1 লিটার পানিতে, আমরা তো দ্রাব্যতা বলে দেওয়া আছে 0.2 মোল পার লিটার। ঠিক আছে, তুমি কি করলা যে হচ্ছে 0.5 এই পানিটাতে 0.5 মোল হচ্ছে কি দিলা,
পানি আছে কত 1 লিটার H2, তার মধ্যে দিয়ে দিলা হচ্ছে 0.5 মোল 0.5 মোল সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলা। এখানে খেয়াল করো দ্রাব্যতা ছিল কত, দ্রাব্যতা ছিল একটা এই পানিটা সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত করতে পারে 0.2 মোল। তুমি কি করলা এখানে এই পানিটাতেই তুমি দিলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 0.5 মোল, তার মানে হচ্ছে তুমি কি দিছো বেশি অ্যাসিড লেভেলের সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিছো। অ্যাসিড লেভেলের সোডিয়াম ক্লোরাইড দেওয়ার ফলে এই সোডিয়াম ক্লোরাইডটা কি হয়ে যাবে, এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা কি অতিরিক্ত দ্রবণ হিসেবে পড়ে থাকবে না, অতিরিক্ত সলিউশন তৈরি হবে। অতিরিক্ত সলিউশন তৈরি হওয়া মানে কি নিচে পড়ে থাকবে, নিচে পড়ে থাকা মানে কি প্রেসিপিটেট হিসেবে পড়ে থাকবে, অদক্ষেপ হিসেবে পড়ে থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে দ্রাব্যতার থেকে কি বেশি হয়ে গেছে, অবশ্যই এই যে ঘনমাত্রা, এখানে যে ঘনমাত্রা ব্যাপারটা সে ঘনমাত্রা বেশি হয়ে গেছে। ঘনমাত্রা বেশি হওয়ার দরুন হচ্ছে অদক্ষেপ পড়তেছে। তার মানে আমরা কি লিখতে পারি, ঘনমাত্রা গ্রেটার দেন হচ্ছে দ্রাব্যতা, তখনই হচ্ছে অদক্ষেপ পড়বে। ঘনমাত্রা গ্রেটার দেন হচ্ছে দ্রাব্যতা, তখনই কি পড়বে অতিপৃক্ত, তখন দ্রবণটা হয় অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা যৌগের ক্ষেত্রে, আমরা হচ্ছে একটা যৌগের ক্ষেত্রে। এখন যদি তার সাথে মিক্স করে আরো একটা যৌগ দিয়ে দিয়ে, তখন আমরা ওই মিক্সচার থেকে কি মিক্সচার বের করার জন্য আমরা হচ্ছে ঘনমাত্রার জন্য হচ্ছে আয়নিক গুণফল, আর হচ্ছে দ্রাব্যতার জন্য হচ্ছে কি দ্রাব্যতার গুণফল বের করি। আর যখন এই ঘটনা ঘটে তখনই হচ্ছে আমার অতিরিক্ত দ্রবণ থেকে কি অদক্ষেপ পড়ে থাকে। সো হচ্ছে এই আয়নিক গুণফল KIP গ্রেটার দেন হচ্ছে দ্রাব্যতার গুণফল KSP হয়ে থাকে। KIP বেশি হলেই ওই অতিরিক্ত দ্রবণটাতে আমরা কি বলি অদক্ষেপ ঘটেছে। ঠিক আছে, যেটা হচ্ছে পাত্রের তলদেশে স্পষ্ট দেখা যায়। সো হচ্ছে এই অদক্ষেপের রিলেটেড যত ম্যাথ আছে আমরা সেই ম্যাথগুলা কীভাবে সহজে করা যায় সেটা একটু খেয়াল করব। তার আগে আয়নিক গুণফল একটা যৌগের ক্ষেত্রে কীভাবে বের করবা তুমি সেটা দেখো, কারণ হচ্ছে এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি দ্রাব্যতার গুণফল কীভাবে বের করতে হয় সেটা শিখে গেছো, আর আয়নিক গুণফল কীভাবে বের করতে হয় সেটা একটা হচ্ছে সহগ আছে। এরকম যদি আমি একটা যৌগ নিই ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে 2টা ক্লোরিন আছে, তার মানে হচ্ছে 2Cl মাইনাস। তাহলে ঘনমাত্রা ধরে নিলাম হচ্ছে ঘনমাত্রা S, তাহলে এখানে S, আর এটার ক্ষেত্রে কি হবে, এটাতে হচ্ছে আমি S লিখলাম। এখন কি সহগটা আমি লিখবো কি লিখবো না সেটা হচ্ছে বড় কোশ্চেন। এখন খেয়াল করো আমি কিন্তু আয়নিক গুণফলের যখন সংজ্ঞাটা লিখেছি তখন কিন্তু আমি সহগ সহ ঘাত সহ এবং সহগ সহ সর্বোচ্চ গুণফল কিন্তু বলি নাই। সো এখানে খেয়াল করতে হবে সহগটা যেহেতু বলে নাই, তার মানে হচ্ছে 2টা ক্লোরিন, যে 2টা ক্লোরিন দ্রবীভূত আছে সেজন্য আমি হচ্ছে 2টা ক্লোরিনের জন্য শুধুমাত্র এখানে পাওয়ার হিসেবে ওই ক্লোরিনের সংখ্যাটা দিয়ে দিব, তাহলে হচ্ছে আমার কাজ শেষ এবং হচ্ছে আমি আয়নদ্বয়ের গুণফল পেয়ে গেলাম। তো এই হচ্ছে মূলত দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে মূল পার্থক্যটা। তার মানে হচ্ছে S × S² কত হচ্ছে S³। ঠিক আছে, এই হচ্ছে আমার KIP কি বের করলাম আমরা KIP। সো একটা যৌগের আমি পাশাপাশি আরেকটা তোমাকে একটু মনে রাখার জন্য আর একটু ইজিলি করার জন্য পাশাপাশি একটা এক্সাম্পলে KIP বের করব, পাশাপাশি একটা এক্সাম্পলে KSP বের করব। ঠিক আছে, তো এটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে KIP KSP সব সময় মনে থাকবে। KSP KIP খেয়াল করো, KSP LOH3 আমরা কি ভাঙবো, AlOH3 কে ভাঙলাম, সেটা হচ্ছে Al3 প্লাস হচ্ছে 3OH মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে KIP বের করব আর এটার জন্য KSP বের করব। তাহলে KSP যখন আমরা বের করি তখন কাজটা কি করি, তখন যে কাজটা করি সেটা হচ্ছে দ্রাব্যতা S ধরে নেই, তারপর এই দ্রাব্যতা S ধরে নেই, 3টা যেহেতু OH মাইনাস আছে 3টার জন্য 3S, আবার এই 3Sটাকে আমরা কি করি সহগটাকে